আমরা আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন নতুন কিছু ক্লাস নিয়ে, নতুন নতুন কিছু জ্ঞান নিয়ে। তো আশা করছি তোমরা অনুশীলনের ভিতরেই আছো এবং অনুশীলনগুলো খুব মানে জোরেশোরেই করছো, কারণ পরীক্ষা আমাদের খুব বেশি দিন দেরি নেই, খুব সন্নিকটে চলে এসেছে আমাদের পরীক্ষা। তো আমরা গত ক্লাসে এ ধ্বনির বিবৃত রূপ পড়েছিলাম এবং সে বিষয়গুলো সম্পর্কে নিশ্চয়ই তোমরা খুব সহজবোধ্যভাবে নিতে পেরেছো। তো আশা করছি আজকে আমরা যে সংবৃত রূপ পড়বো এ ধ্বনি, তো সেখানেও নিশ্চয়ই তোমরা বিষয়গুলোকে অনেক ইজিলি সহজবদ্ধভাবে নিতে পারবে, কারণ যে বিষয়গুলো আমরা খুব সহজে বুঝিয়ে দিতে পারি তখন দেখা যায় যে সে বানানগুলো আমাদের কাছে অনেক বেশি সহজ মনে হয় এবং আমরা তখন আর ঘুরতে হয় না যে আমাদের বা বলার সাথে যদি আমরা বানানটাকে একটু মিলিয়ে নিই যে আমাদের কোন অঙ্গগুলো বা কীভাবে ব্যবহার হচ্ছে। তাই এসব আমরা সংস্কৃত রূপটি খুব সুন্দরভাবে দেখে নিই। তো আমরা লিখেছি যে এ ধ্বনি সংগৃহীত উচ্চারণের 5টি নিয়ম আমাদের পরীক্ষায় ঠিক এভাবে আসবে, যে এ ধ্বনির সংগৃহীত রূপ হোক, এ ধ্বনির বিবৃত রূপ হোক, বা অধ্বনির সংগৃহীত রূপ বা বিবৃত রূপ। তো সংগৃহীত কি বিষয়টা সংক্ষিপ্ত হয়ে যাওয়া, আর বিবৃত একটু ব্যাখ্যা তো একটু বিস্তৃত হয়ে যাওয়া, এটাই সংগৃহীত আর বিবৃতির সাথে পার্থক্য। আমরা 1 নম্বর নিয়মে একটু লক্ষ্য করি। দেখো, পদের অন্তে এ ধ্বনির উচ্চারণ সংগৃহীত হয়। পদের অন্তে, অন্তে মানে কি? অন্তে মানে শেষে, পদের অন্তে এই ধ্বনির উচ্চারণ সংগৃহীত হয়। যেমন পথে, আমরা উদাহরণ হিসেবে বলছি পথে, তাহলে এটা কোথায় আছে? এই যে শেষে। আমরা আগেই বলেছি যে অন্তে, পদের অন্তে, তার মানে বাক্যের ভিতরে যখন কোনো শব্দ ব্যবহৃত হয়, আমরা পূর্বেও তোমাদের বলেছি বাক্যের ভিতরে যখন কোনো শব্দ ব্যবহৃত হয় তখন সেটা হয়ে যায় পথ। তো আমরা যখন পথে এখানে দেখছি যে দেখো একার যখন কোথায় আছে? অন্তে আছে, তার মানে শেষ অক্ষরের সাথে। তো পথে এখানে কি হচ্ছে? পথে, ঘাটে, দোষে, গুণে, আসে ইত্যাদি। তো আমরা কি বলেছি যে পদের অন্তে এ ধ্বনির উচ্চারণ সংবৃত্ত হয়ে যাবে বা শেষে চলে আসছে। 2 নাম্বার কি বলছি দেখো, তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত এ ধ্বনির উচ্চারণ সংবৃত্ত হয়। তৎসম শব্দ কি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় ইতিপূর্বে এই বিষয় সম্পর্কে জেনেছো যে আমরা যখন উৎস উৎপত্তি অনুসারে শব্দের প্রকারভেদ করেছিলাম তখন আমাদের প্রথম প্রকারভেদের ভিতরেই ছিল যে প্রথম পয়েন্টটা ছিল তৎসম শব্দ। তো তৎসম শব্দের আরেকটি নাম বা সমার্থক নাম হচ্ছে সংস্কৃত শব্দ। যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেটাই হচ্ছে তৎসম শব্দ। তো তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত এ ধ্বনির উচ্চারণ কি হয়েছে? সংবৃত হয়ে গেছে তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সাথে। তাহলে প্রথমে কি আছে? যেমন প্রেম, কি বলছি আমরা? এই যে এখানে রফালা আছে, রফালা কিসে হয়? রতে হয়। আর দেখেছি এটা হচ্ছে আমাদের এতে, তাহলে এই শব্দেরও আগে রফলার আগে আমাদের একা চলে এসেছে। তারপরে কি দেখছি? দেশ, তার আগে তারপরে 3 নাম্বার নিয়মে আসো। দেখো বলছে যে একাক্ষর সর্বনাম পদের এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। একাক্ষর মানে একটি অক্ষর, একাক্ষর। তাহলে একাক্ষর কি লিখবো আমরা? এক যোগ অক্ষর, যে হলো কি একাক্ষর। তাহলে এক হচ্ছে একটি অক্ষর। তাহলে আমরা দেখো উদাহরণ দেখি যে কে, কে কি আছে? ক আছে, আর তার সাথে কি আছে? একটি স্বরচিহ্ন ব্যবহৃত হয়েছে। তাহলে এই যে হচ্ছে একার আমরা বলেছি এটি। তাহলে একাক্ষর সর্বনাম পদের এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়েছে। কি করেছে? কয়কারে কে, তারপরে কি বলছে? দন্ত সয়কারে সে, অন্তস্থ জয়কারে যে ইত্যাদি। 4 নাম্বার নিয়ম দেখো, তোমরা একটু খেয়াল করো। হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনির পরে, হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনির পরে থাকলে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন কি হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি পরে থাকে, হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি পরে থাকে কি হয়? এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। তাহলে কি আছে? এই যে হ কোথায় আছে? শেষে আছে। তাহলে কি করতে হবে? যুক্ত ধ্বনি পরে থাকলে এ ধ্বনি উচ্চারিত হয়। যেমন দেহ, দেহ, দয়কার হ, দেহ। তারপরে কি বলছে? কেহ, কয়কার হ, কেহ। সর্বশেষ নিয়ম এবং পঞ্চম নিয়মটা আমরা একটু লক্ষ্য করব
পঞ্চম নিয়মে দেওয়া আছে রস্বই কিংবা রস্যুকার পরে থাকলে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। তাহলে কি রস্বই আর রস্যু আমরা খুব সহজেই এই অক্ষরগুলো চিনি, কারণ আমরা যখন লেখাপড়া শিখেছি বাংলা বর্ণমালার বই হাতে নিয়েই আমরা রস্বই, দীর্ঘ ই, রস্যু, দীর্ঘ উ এই অক্ষরগুলো সাথে পরিচিত হয়েছে এবং এর চিহ্নগুলোর সাথেও পরিচিত হয়ে গেছে। তো কি বলছে যে রস্বই বা রস্যুকার পরে থাকে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন রেণু, রেণু, বেলুন, দেখি ইত্যাদি। তো আমরা পঞ্চম নিয়মটা কি দেখলাম যে রস্বই বা রস্যুকার পরে থাকলে কি হচ্ছে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়ে যাচ্ছে। রেণু, রেণু, আ ই এভাবে আমাদের দীর্ঘ হয়ে যাচ্ছে না, এটা সংবৃত হয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো এবং সে অনুযায়ী অনুশীলন করে যাবে, আমরা এটা আশা রাখছি। কারণ আমরা তোমাদের কাছ থেকে শুধুমাত্র একটা ভালো রেজাল্ট আশা করছি এবং এই কোভিড-19 পরিস্থিতিতে তোমরা যাতে নিরাপদে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে পারো। তোমাদের আশেপাশে যারা আছে তুমি নিজে তো সচেতন একজন নাগরিক হিসেবে আমরা তোমাকে দাবি করি, কারণ তুমি একজন এই ইন্টারমিডিয়েট বা এইচএসসি ক্লাসের শিক্ষার্থী। সেই হিসেবে মৌলিক যে জিনিসগুলো বা মৌলিক যে জ্ঞানগুলো তোমার জানা দরকার সেটা নিশ্চয়ই আমরা আশা করি যে তুমি অবশ্যই জানবে এবং তোমার আশপাশকে এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করবে এবং তাদেরকে সচেতন করবে। তো আজ তোমাদের এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।